সালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেয়ামিল থেকে সৃজনশীল প্রশ্ন একের গণন প্রশ্নটি সমাধান করে দেখাবো। গণন প্রশ্নতে বলা আছে, উপযুক্ত তথ্য হতে মুনাফাজাতীয় আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এইটি সমাধান করার জন্য আমাদেরকে একটি গড় টানতে হবে। গড়ের মধ্যে তিনটা টাকার কলাম থাকবে, বিবরণ, টাকা, টাকা, টাকা। এই অঙ্কটি সমাধান করার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে মুনাফাজাতীয় আয় এবং ব্যয় কাকে বলে। সেইটি মুনাফাজাতীয় আয় যে সকল লেনদেন প্রতিষ্ঠানে নিয়মিত সংগঠিত হয় সেটি হচ্ছে মুনাফাজাতীয় আয়। অর্থাৎ নিয়মিত সংগঠিত লেনদেনগুলোর মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মুনাফাজাতীয় আয়। তাহলে এই অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে বিক্রয়, বিক্রয় হচ্ছে মুনাফাজাতীয় আয়। বিক্রয়ের টাকা দেওয়া আছে 45,000 টাকা। এই টাকাটা আমরা মাঝখানে কলামে লিখবো। এরপর দেওয়া আছে বিনিয়োগের সুদ। যখন আমরা বিনিয়োগ করব, সেই বিনিয়োগ থেকে প্রতি মাসে আমাদের কাছে নিয়মিত কি আসবে? সুদ আসবে। সেটা হচ্ছে কি? মুনাফাজাতীয় আয়। তাহলে আমরা এখানে বিনিয়োগের সুদ নামে মুনাফাজাতীয় আয় কত লিখছি? 3,000 টাকা দেওয়া আছে, সেটা লিখছি। কমিশন প্রাপ্তি, আমরা জানি সকল প্রকার প্রাপ্তি হচ্ছে মুনাফাজাতীয় আয়। তাহলে কমিশন প্রাপ্তি 2,000 টাকা মুনাফাজাতীয় আয় করে লিখছি। ব্যাংক জমার সুদ, যদি আমরা ব্যাংকে টাকা জমা রাখি, সেই জমাকৃত টাকার উপর ব্যাংক প্রতি মাসে কি দেয়? একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দেয়, যেটা আমাদের জমাকৃত টাকার সাথে যোগ হয়। তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি? আয়। তাহলে এটা হবে মুনাফাজাতীয় আয়। তাহলে ব্যাংক জমার সুদ, এটাও মুনাফাজাতীয় আয়। এটা আমরা লিখছি, মাঝখানে কলামে টাকা লিখছি 500 টাকা প্রশ্ন থেকে দেখে। এখন আমরা এই তিনটা যোগ করে দিব। যোগ করে দিলে যোগফল পাবো 50,500 টাকা। এটা লাস্ট কলামে নিয়ে গেছি। আমরা মুনাফাজাতীয় আয়গুলো লিখে নিছি। এখন আমরা বের করবো মুনাফাজাতীয় ব্যয়। মুনাফাজাতীয় ব্যয় কাকে বলে? প্রতিষ্ঠানে নিয়মিত সংগঠিত হওয়া লেনদেনগুলোর মধ্যে যেটা চলে যায় সেটা হচ্ছে মুনাফাজাতীয় ব্যয়। তাহলে এই অঙ্কের মধ্যে মুনাফাজাতীয় ব্যয়ের লেনদেন কি কি আছে এখন আমরা দেখব। তাহলে ক্রয়, ক্রয় হচ্ছে মুনাফাজাতীয় ব্যয়। আমরা ক্রয়ের টাকাটা লিখছি, মাঝখানে কলামে 30,000 টাকা লিখে নিচ্ছি। এরপরে আমদানি শুল্ক, এটাও মুনাফাজাতীয় ব্যয়, এটা নিয়মিত সংগঠিত। বীমা চালানি, যদি আমরা বীমা কোম্পানির কাছে বীমা করি, তাহলে প্রতি মাসে আমাদের কি দিতে হবে? নির্দিষ্ট পরিমাণ কিস্তি দিতে হবে, সেটি নিয়মিত সংগঠিত হবে, তাই এটি মুনাফাজাতীয় ব্যয়। এরপরে বিজ্ঞাপন, এটাও মুনাফাজাতীয় ব্যয়। এরপর দেওয়া আছে প্রারম্ভিক মজুদ পণ্য। আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্য থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করে যে টাকাটা পাবো সেটা হচ্ছে মুনাফাজাতীয় ব্যয়। তাহলে এই অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে 25,000 টাকা। এটা আমরা প্রথম কলামে লিখবো টাকা। এরপরে ওই প্রারম্ভিক মজুদ পণ্য থেকে সমাপনী মজুদ পণ্য টাকাটা বিয়োগ করবো। সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে এখানে 12,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা থেকে সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা যখন আমরা বিয়োগ করে দিব, তখন আমরা বিয়োগফল পাবো 13,000 টাকা। এখন আমরা এই টাকাগুলো যোগ করব। যোগ করে যে অ্যামাউন্টটা পাবো, দেখতেছি যোগ করে যোগফল আসবে 52,500 টাকা। এটা হচ্ছে মুনাফাজাতীয় ব্যয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।